ইউনূস শুধুমাত্র শুধুমাত্র একটা কেয়ারটেকার হিসেবে এসেছে, আর এই টোকাইয়ের বাচ্চা এনসিপি এগুলোকে জাস্ট চুষছে চুষুনির মতো লাথি মেরে এদেরকে ফালাবে। কিন্তু উদ্ধার করবে কে? বাংলাদেশ আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের থেকে আপনাদেরকে উদ্ধার করেছি, আপনাদেরকেই সাথে নিয়ে আমরা করব। শুধু একটাই অনুরোধ, আমাদের সাথে থাকুন, মন থেকে প্রাণ থেকে আমরা গুছাচ্ছি, আপনাদেরকে এই কষ্টে আমরা রাখবো না। আমরা জানি আমাদেরকে ছাড়া কষ্ট হবে, আপনাদের কষ্ট হচ্ছে, ভিতরে ভিতরে ফেটে যাচ্ছেন, বলছেন আগেই ভালো ছিলাম রে ভাই, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, অ্যাটলিস্ট এই রাজাকার বাচ্চাদেরকে দেখতে পাচ্ছিলাম না, দেশটা উন্নয়নের কোথায় দিয়ে যাচ্ছিল, নেত্রী কেমন ছিল, সবগুলো শয়তানকে বদমাইশকে বোতল বন্দি করে রেখেছিল। আমরা আসব, নেত্রী আসবে, আমাদেরকে ছাড়া কি হচ্ছে দেশ একটু দেখুক না, আমরা আসছি, আমরা আপনাদেরকে উদ্ধার করতে, বাঁচাতে আসছি, সাথে থাকুন। সপ্তাহ 6 থেকে 7 বা 8, আমি সেফ সাইডের জন্য ধরে নিচ্ছি 7 বা 8 সপ্তাহ আগের ঘটনা। একজন ব্যক্তি আমেরিকান অ্যাম্বাসিতে গেল, আমি সে ব্যক্তির নাম বলবো না, আমেরিকান অ্যাম্বাসির কার সাথে কথা হয়েছে সেটিও বলবো না, বোধ করি দর্শকরা বুঝবেন যে এইভাবে প্রকাশ করা তো সম্ভব না। ইয়েস, ইন্টারনাল জায়গাতে সেই নামগুলো আমরা বলেছি, জানি এবং আছে, কিন্তু পাবলিকলি স্ট্র্যাটেজিক্যাল কারণে বলা যাবে না। ঘটনাটা আমার মনে হয় পাঠক অনুরাগীদের জন্য জানা প্রয়োজন। সেটি হলো যে সে ব্যক্তি যখন আমেরিকান অ্যাম্বাসিতে যায়, প্রভাবশালী দুজন কর্মকর্তা, একজন কর্মকর্তা বিদায়ী কর্মকর্তা, তিনি চলে যাচ্ছেন, আরেকজন তার স্থানে স্থলাভিষিক্ত হবেন, এরকম একজন কর্মকর্তা। যাওয়ার পরপরই যিনি বিদায়ী, তিনি মূলত সেখানে সিআইএর কাভার দিচ্ছিলেন, সিআইএর একজন কাভার এজেন্ট, সে চলে যাচ্ছে, আরেকজন তার জায়গা নিচ্ছে। আপনারা ডোনাল্ড লুর নাম শুনেছেন, পিটার হাসেন নাম শুনেছেন, সে না। আমরা অনেকের নামই আসলে জানি না, আমরা দুজনকে সামনে দেখেছি, ভেতরে যে কত এরকম কর্মকর্তা এজেন্টরা আছে এটা আপনারা হয়তো বা জানেনও না, নামই শুনেননি, তবে মোটামুটি যারা খোঁজখবর রাখে তাদের কাছে পরিচিত মুখ, হোয়াট এভার। তো সেই ভদ্রলোক যাওয়ার পরপরই আমাদের ওই ব্যক্তিকে বলছে যে শেখ হাসিনার মধ্যে কি কোনো অনুতাপ আছে, তিনি এখনও বক্তৃতা দিচ্ছেন ভারতে বসে, ইন্ডিয়াতে বসে, হ্যাঁ তার বিচার হতে হবে, হ্যাঁ তার এটার জন্য বিচার হতে হবে, যা করেছে দুনিয়ার কথাবার্তা। আমেরিকাকে তিনি নানানভাবে অপমান করেছেন, আমেরিকাকে তিনি সবার সামনে বলেছেন বেইস করতে পারবে না, এই করতে পারবে না, আমরাও দেখে নেব, এই সেই নানান কথাবার্তা। মানে সোজা কথা হচ্ছে যে, মানে নর্মালি ডিপ্লোম্যাটরা কিন্তু অনেক কিছু হাতে রেখে কথাবার্তা বলে, এইভাবে মানে একেবারে ব্লাইন্ড অন্ধের মতো কিন্তু বলে না, তারা খুবই টেকনিক্যালি কথা বলে, সফিস্টিকেটেড, এলিট, আপনার শুনলে আপনাকে বুঝে নিতে হবে মিনিং, কিন্তু ওই লোক এগুলোর কোনো রাগঢাকই রাখেনি। একটা পর্যায়ে তিনি বলা শুরু করলেন যে ওয়েল, তুমি খুবই ব্রাইট ইয়াং পলিটিশিয়ান, তাহলে ওয়াই ডোন্ট ইউ জয়েন দেম। আওয়ামী লীগেরই কয়েকজনের নাম বলল যে তাদের সাথে জয়েন করো। তো আমাদের ওই ব্যক্তি একটু ভ্রু কুচকালো, বলে তারা কি কোনো ধরনের আলাদা দল করছে আওয়ামী লীগের বাইরে হয়ে? বলে ওয়েল উই ডোন্ট নো, তুমি কথা বলে দেখতে পারো। মানে ইঙ্গিত সুস্পষ্ট যে আওয়ামী লীগের পেছনে কিছু লোক, তারা আলাদা আলাদাভাবে আওয়ামী লীগের আরেকটা দল বানাতে চাইছে, ইলেকশন করার ধান্দা করছে, এরকম একটা ব্যাপার, যেটা আমেরিকা সিআইএ কাজগুলো করানোর চেষ্টা করছে। খুব বেশি ওই লোক যে এই ব্যাপারে আশাবাদী ওরকম মনে হলো না, কিন্তু সে খুবই কনফিডেন্ট নিয়ে বলেছে যে তুমি কিন্তু অমুক গ্রুপের সাথে বসে কথা বলতে পারো, দে হ্যাভ এ প্ল্যান। তো সে কথায় কথায় প্রতিবাদ করলো যে বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া এই দেশের রাজনীতির কথা চিন্তাও করা যায় না, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনাকে ছাড়া তো চিন্তা করা যায়ই না, এটা অসম্ভব, তোমরা এটাতে বিফল হবে, এই সেই হাবিজাবি বলছে। বলে লেটস সি আমরা কি করতে পারি। ওয়েল, তখন এনসিপি তাদের কথা এলো এবং জামাতের। তো এনসিপিদের কথা বলতে গিয়ে বললো যে হ্যাঁ, ওদের একটু কার্টিসির অভাব আছে, রাত বিরেতে ফোন দিয়ে বসে, ওরা অনেক কিছু জানে না,
তারপরে হচ্ছে যে ওদের অপরিপক্কতা আছে, টু মাচ কথাবার্তা বলে, বাট আমরা ঠিক করে নেব। মানে ওরা যেভাবে কথাটা বলছে এরকম যে ওরা হচ্ছে এই দেশের জমিদার আমেরিকানরা, ওরা নির্ধারণ করবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাতে কে যাবে, কাকে ঠিক করবে, কার মাফ চাওয়া উচিত, কার বিচার হওয়া উচিত, দেশ কিভাবে চলবে, প্রশাসন কিভাবে চলবে, প্রত্যেকটা মানে আছে না একটু লজ্জা, একটু চোরের মতো কথাবার্তা বলবে, বা একটু ডিপ্লোম্যাটিক টোনে বলবে যে আপনি পুরোটা বুঝতে পারবেন না, বাসাতে এসে আপনাকে বুঝে নিতে হবে, এরকম না, একদম সরাসরি বলছে। জামাতের ব্যাপারে আমেরিকান অ্যাম্বাসির পুরো ব্যাপারটা হচ্ছে এমন যে তারা জামাতকে স্ট্রংলি ক্ষমতাতে আনতে চায় এবং তারা এনসিপি এবং জামাতকে ব্লেন্ড করে রাষ্ট্র ক্ষমতাতে আনবে। তখন আমাদের ওই ব্যক্তি বলছেন যে হোয়াট অ্যাবাউট বিএনপি, মানে বিএনপির ব্যাপারে তাহলে তোমাদের কি? বলছে যে তারেক রহমানকে ছাড়া যদি ওরা রাজনীতি করতে চায় ওয়েলকাম। তারেক রহমানের ব্যাপারে খুবই মানে কঠোর একটা অবস্থানে নিয়েছে অ্যাটলিস্ট ওই দুই কর্মকর্তা। তো আমি ফোনের মধ্যে বললাম সিরিয়াসলি, কিন্তু আমার কাছে যেই তথ্যগুলো আছে সেখানে আবার ভিন্ন ভিন্ন তথ্য পাচ্ছি যে তারেকের সাথে যোগাযোগ করছে। ইনফ্যাক্ট ওই মিটিংটার পরে আবার এই যে ট্রেসি অ্যান্ড জ্যাকবসন কিন্তু তারেকের সাথে দেখা করতে গেছে বলে শুনেছি। কিন্তু ইন্টারেস্টিং, অর্থাৎ আমেরিকা কয়েকটা টোনে কাজ করে। ধরা যাক তাদের একটা গ্রুপ কিন্তু কথা বলছে অমুকের সাথে গিয়ে, তাদের আরেকটা গ্রুপ অমুকের সাথে কথা বলছে, একটা গ্রুপের সাথে কথা বললে আরেকটা গ্রুপের বুঝতে পারাটা খুব কঠিন। কিন্তু সবগুলো গ্রুপের একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওরা বাংলাদেশে একটা ইসলামী শাসন আনার জন্য কাজ করছে। আমেরিকান তো আপনার খ্রিস্টান রাষ্ট্র, তারা তো ইসলামিস্টদের উপরে দমন নিপীড়ন চালিয়েছে ইরাকে, আফগানিস্তানে, লিবিয়াতে, বিভিন্ন জায়গাতে। তাহলে বাংলাদেশে পার্টিকুলারলি তারা এই এক্সট্রিম ইসলামিস্টদেরকে ক্ষমতায় আনতে যে মেকানিজমটা করছে, এইটা কেন আমরা দুজন ডিসকাস করছিলাম। ওয়াই? এটা নিয়ে আমরা কয়েকজন আলোচনাতেও বসছিলাম, হোয়াট ইজ দ্য রিজন। আমরা তখন একটা ব্যাপারে একটু নিশ্চিত হয়েছি যে ইটস কাইন্ড অফ এ প্রক্সি ওয়ার, অর্থাৎ মেইন টার্গেটটা হচ্ছে মূলত ভারত। এবং আমরা যে মনে মনে ভাবি না যে ট্রাম্প এলে জর্জ সরোসের ক্ষমতা কমে যাবে, ট্রাম্প এলে বাইডেন প্রশাসনের অমুক থাকবে না তমুক থাকবে না, ব্যাপারটা কিন্তু ওরকম না। আমেরিকা তার পররাষ্ট্রনীতির জায়গাতে ভেরি ইন্টারেস্টিং। দেশের মধ্যে তারা যাই হোক না কেন, বাইরে তাদের লাভ যেই জায়গাতে সেই জায়গাতে, তা না হলে এক্সিলেট এনার্জির প্রধান পিটার হাসের ঝাপাঝাপি ট্রাম্প প্রশাসন কিছু করছে না, এগুলো খুবই ইজি বোঝার যারা একটু এই দেখছেন কি হচ্ছে না হচ্ছে। আমি নেপালের ব্যাপারটাতে আসতে পারি। নেপালের ব্যাপারটাতে দুটো ধারণা আছে। একটা ধারণা থেকে বলা হচ্ছে যে ভারত বিরোধী যেই সরকারটা নেপালে ছিল সেটা সরে গেছে, ডিপ স্টেট এখানে পরাজিত হয়েছে, এখানে মূলত ভারতের একটা সাপোর্টেড গভর্নমেন্ট এসছে। ওইটা আমি মনেই করি না, এইটা সিআইএরই ডিপ স্টেটেরই কাজ, ওই একই মডেল তারা ফলো করেছে। তো এই জিনিসটা নেপালের যে ঘটনাটা হয়েছে, এর আগে শ্রীলঙ্কাতে যেটা হয়েছে, শ্রীলঙ্কার ব্যাপারে অভিযোগ ছিল তারা খুবই চায়না অভিমুখী হয়েছে, আমেরিকা করেছে, এটা সবাই জানে। এবং মজার ব্যাপার কি খেয়াল করেছেন, সেই ভদ্রলোকও কিন্তু গ্রেফতার হয়েছে কদিন আগে। আমেরিকা একটা দেশে এসে ডিজাস্টার করে, যেমন ইরাক, কিন্তু ডিজাস্টারের পরে কি করবে, অর্থাৎ ওই সরকারকে ফল করানোর পরে কি করবে, কমপ্লিটলি ব্যর্থ। আফগানিস্তানে তারা ওসামা বিন লাদেনকে করতে গিয়ে তাদের নিজস্ব কারজাই টারজাইকে বসালো, কিন্তু তারপরে কি, তারপরে কিন্তু তারা পুরোপুরি ব্যর্থ, তালেবানদের কাছে পরাজিত হয়ে চলে গেছে। শ্রীলঙ্কাতে তাদের লোক বসিয়েছে, তারপরে কি, পরাজিত হয়ে ওই লোককেই গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশে তারা যেটা করার চেষ্টা করছে যে কমপ্লিটলি বাংলাদেশের স্পিরিট বিরোধী এই যে মৌলবাদ চর্চা, ইসলাম ধর্ম এগুলো নিয়ে কিন্তু কোনো রকমের প্রশ্নই নেই, কারণ বাংলাদেশের 95% মানুষ মুসলিম। সুতরাং এখানে ইসলাম সংকটে, ইসলাম নাই, ওই কথা বলাটাই হচ্ছে একটা বুদ্ধি, একটা চালাকি, যে আপনাকে মনে হয় আপনার ইসলামটা নিয়ে নেবে। ইসলাম কি কেউ থেকে নিয়ে নিতে পারে যে আপনি নামাজ পড়তে পারবেন না, আপনি রোজা রাখতে পারবেন না? এই জিনিসটা বলে হচ্ছে ওকে এজিটেট করার জন্য। এবং এটা ক্রমাগতভাবে বলতে 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 মানুষের মনে হয় হ্যাঁ আফগানিস্তানে যা হয়েছে এইটা হয়েছে, আমাদেরও মনে হবে এই হবে, এই শঙ্কা। তো মানুষ এইটা ভাবে না যে যারা এই কাজটা করছে তারাই বাংলাদেশে নতুন মেকানিজম করছে। তো যেটা বলছিলাম যে আমার ওই ভদ্রলোক বা ভদ্রমহিলা বা হোয়াট এভার, আমি ওই জেন্ডারটা বলছি না, একটু কনফিউশনে রেখে দিই। তো সেই আমেরিকান অ্যাম্বাসিতে যখন কথাবার্তা বলল, ওদের
পুরো ধান্দা হচ্ছে ওরা জামাতকে এই ইলেকশনের সামনে নিয়ে আসবে, রাষ্ট্র ক্ষমতাতে নিয়ে আসবে। ওদের টাকা, ওদের পয়সা, ওদের একটা মাত্র জোর আছে, সেটা কি? আমাদের সাথে তোমাদের সমস্ত বিজনেস, আমরা যদি নো বলি তোমাদের সমস্ত দেশ গেছে রিজার্ভ আমেরিকাতে, সব কিছু মিলে। অর্থাৎ এমনভাবে আমরা রপ্তানিমুখী, অর্থাৎ আমরা যদি গার্মেন্টসের পণ্য না নিতে পারি, আমাদের থেকে তারা জিনিসপত্র না কেনে, ওরা আমাদেরকে অনুদান না দেয়, আমরা শেষ হয়ে যাব। এবং সেই পাওয়ারেই তো ছড়ি ঘোরাচ্ছে। বাংলাদেশ যদি এমন হতো যে বাংলাদেশ এগুলো ক্যারি করে না, বাংলাদেশের সারা পৃথিবী জুড়ে বাংলাদেশের মার্কেট, বাংলাদেশের মানুষ ছাড়া পৃথিবী চলতে পারবে না, বাংলাদেশের টেকনিশিয়ান ছাড়া চলতে পারবে না, বাংলাদেশের ইঞ্জিনিয়ার ডাক্তার ছাড়া পৃথিবী চলতে পারবে না, তাহলে আমরা ভারতের মতো একটু পাওয়ার নিয়ে কথাবার্তা বলতে পারতাম। ভারত যেরকম পাত্তা দেয় না, চায়না যেমন পাত্তা দেয় না, আমাদের ওটা দিতে হয়। এবং সেই সুযোগই তারা একটা কলোনি গড়ে তুলেছে। এই যে ডাকসুর ইলেকশনটা হলো, ওই প্ল্যানেট থেকে এটা বাইরে না। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, অনেকে আমাকে প্রশ্ন করে, নিজুম ভাই কি হচ্ছে? যেই মানুষটা আপনার লাল বদর হয়েছিল, যে মানুষটা সেই সময় গভর্নমেন্টের এগেনস্টে, বাংলাদেশ আওয়ামী লীগের এগেনস্টে গেছে, দিনে 3 বার ফোন দেয়, দাদা ভুল করে ফেলেছি তো বলেন না, দাদা ভুল করে ফেলেছি বলেন না, কি করছেন আপনারা, কিছু একটা হবে, আর তো পারি না। ওইটা ওগুলো নিয়ে আমি ডিসকাস করতে চাই না। ধরেন আমি এগুলো কিছুই জানি না, আমি জানি না, আমি একটা সাধারণ মানুষ, আমি কেমনে জানবো এত ভেতরের খবর? আমি কি ডিপ স্টেট? আমি জানি না আওয়ামী লীগে কি হচ্ছে, কি প্ল্যান, এগুলো আমি একটা সাধারণ মানুষ, আমি এমনি কথা বলি। কিন্তু এতটুকু তো বলতে পারি যে এই দিন খুব বেশি দিন থাকবে না। আমরা নেমেছি ছাই দিয়ে। এটা ধরেন ধুম করে রাষ্ট্র ক্ষমতাটা আমরা নিয়ে নিব এমন না, ছাই দিয়ে নেব। কিন্তু সেটাতে আসার আগে আমি আপনাদেরকে বলছি যে এই বাংলাদেশ কি প্রশ্ন করছে এই তরুণরা যে তাই তো আমেরিকা ডিসাইড করছে কে হবে ভিপি, কে হবে কোন প্রশাসনে যাবে। জামাতকে তারা বলে দিচ্ছে তুমি এইটা করো ওইটা করো, তোমার পেছনে আমি আছি। এনসিপিকে টাকা দিচ্ছে। এই যে ওয়েস্টিন হোটেলে যে লোকটি মারা গেল আমেরিকান, সে একটা স্নাইপার, প্যারা কমান্ডো, ওর লাশটা নিয়ে গেল, ময়না তদন্ত কিচ্ছু হলো না। কেউ প্রশ্ন করেছে? কোনো মিডিয়াতে কি দেখেছেন ওই মৃতের খবরের পর আর কোনো খবর এই লোকটাকে নিয়ে নিতে? দেখেননি। আপনি এটা দেখবেনও না, কারণ দেশটা চালাচ্ছে আমেরিকা। আপনি কি একবারই বলেছেন ঢাকা না ওয়াশিংটন, ঢাকা না ওয়াশিংটন, ঢাকা না নিউ ইয়র্ক, ঢাকা না, আপনি শুনেছেন ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি। অর্থাৎ সমস্ত ঘৃণা এই আমেরিকান এজেন্সিগুলো ভারতের উপরে চাগিয়ে দিচ্ছে। এখন আপনি আমাকে দিল্লির দাস, ভারতের দাস বলে, রয়ের এজেন্ট বলে সারাদিনই তো গালিগালাজ করেন আর ইচ্ছা মতো করেন। কিন্তু একটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই, আচ্ছা এই যে একটা বছর 3 মাসের মতো চলে যাচ্ছে, ভারতের সাথে আওয়ামী লীগ নাকি অনেক দাসত্ব চুক্তি করেছে, একটা সিঙ্গেল চুক্তির লাইন দেখাতে পারলো না। একটা মসজিদে উলুধ্বনি হয়েছে দেখাতে পারলো না। দেশ আওয়ামী লীগ বিক্রি করে দিয়েছি হতে পারলো না। কি অদ্ভুত, তাই না? আপনাকে ক্রমাগতভাবে বলছে দেশ ভারত দখল করে নিয়েছে, ভারতীয় হয়ে গেছে। অথচ আমি পুরো দেশ জুড়ে আমেরিকা দেখি, আমেরিকান প্রভাব। কিন্তু ওরা কিন্তু আবার আমাদেরকে ভিসা দেয় না, মানে যা কিছু করছে আমার দেশে এসে আমার থেকে 2 কোটি লোক নিয়ে যা রে বাবা, তাহলে তো বুঝতাম যে তোদের দেশ এত উন্নত, এখানে 2 কোটি লোককে নিয়ে যা, তাহলে তোদের একটু প্রশংসা করতাম। তাও নিচ্ছে না। সমস্ত কিছু আমার ঘাড়ের উপরে বড়ই রেখে, আমার মাথার উপরে বড়ই রেখে ওই মরিচার লবণ দিয়ে খাচ্ছে। আমার এই কথাগুলো তেতো মনে হবে, আমার এই কথাগুলোকে মনে হবে হ্যাঁ উনি মনে হয় এইভাবে কথা বলছে, আমার ওনার অঙ্গভঙ্গিই ভাল লাগে না, আমার ওনার কথাই ভাল লাগে না, আমার ওনার কথা শুনতেই ভাল লাগে না। এরকম অনেকে বলে না, নাস্তিক আমাকে বলে, আমাকে কত কিচ্ছু বলে। কিন্তু ভাই এই দেশটাকে আমি ভালোবাসি, আসলে এই দেশটাকে ভালোবাসি। ওই যে মাঝে মধ্যে খুব বলি না যে এই বাঙালি একটা বিশ্বাসঘাতক, বাঙালি মানেই খারাপ। আমি মাঝে মধ্যে খুব রেগে গিয়ে বলি না বিভিন্ন চ্যানেলে, এই জ্বালা বুকের ভেতর থেকে বলি। চোখের সামনে যখন রাজাকারের আস্ফালন দেখি, এই ধর্মীয় উন্মাদদেরকে, মাথায় রাখবেন আমার চাচি, খালা, মামি, আপনি, আমাদের আশেপাশের যেই প্রতিবেশী মানুষ, এরা কিন্তু ধর্মীয় উন্মাদ না।
চিল্লায় বলেন ঠিক বলেন না, আমি কিন্তু শুধু তাদেরই বলি, ওই উন্মাদদেরকে, ওই মৌলবাদীদেরকে। এটা যারা বুদ্ধি আছে তারা বুঝবে যে কাদের বিরুদ্ধে আমার এই বলা। কিন্তু এসব সব কিছু ছাপিয়ে এই দেশটা তো আমেরিকার একটা কলোনি হয়ে গেছে। এই কলোনি যদি এমন হতো যে কলোনি হওয়ার কারণে আমেরিকাতে যাচ্ছেন আপনারা 5 কোটি লোক, তাও বলতাম যে যা ওই দেশেই চলে গিয়ে টাকা পয়সা রোজগার করে দেশে পাঠা। তাও করছে না, আপনার দেশে থেকে ব্যবসা করছে, আপনার দেশের গ্যাস নিয়ে যাচ্ছে ডিপসি থেকে, আপনার বন্দর নিয়ে যাচ্ছে, আপনার দেশকে ব্যবহার করে ওরা মায়ানমার কেন্দ্রিক এখন বেইস বানাচ্ছে, যাতে ওদের ভবিষ্যতের টার্গেট হচ্ছে চায়না এবং ভারত। আমি তো বললাম এই বাংলাদেশ খণ্ড বিখণ্ড হবে, তখন হয়তো বা আমরা অনেক বৃদ্ধ হয়ে যাব। যাদের মনে থাকবে, আমাদের সময়ের যারা তরুণরা হয়তোবা হাত জড়িয়ে ধরে বলবে যে দাদা 2025 সালে তো অনেক বলেছিলেন, বলতে 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 আপনাদের চুল দাড়ি পেকে গেছে, বলছেন, আমরা কেউ বিশ্বাস করিনি, আমরা মানতে চাইনি। আমরা ভেবেছি না আপনি যেহেতু আওয়ামী লীগ করেন, আমরা ভেবেছি আপনার মনে হয় ইন্ডিয়ান কানেকশন, এই সেই আবিজাবি, এগুলোর জন্য আমি একটু সরে সরে থেকেছি, এই করেছি না, ভয় পেয়েছি। একসময় কাঁদবেন, আমার কথাগুলো মনে পড়বে। মনে পড়েছে না, আমি ওই যে 2023 সালের 13ই অগস্ট বলেছি যে বাংলাদেশে কি হতে যাচ্ছে, ইউনূস সরকার নেবে, হোসেন জিল্লুর সিআইএর এজেন্ট, সব তো ফলেছে। ওরা এই দেশে একটা প্রবলভাবে চেষ্টা করছে ইসলামিক রিপাবলিক বানানোর জন্য, প্রবলভাবে। এই দেশটাকে তারা একটা আফগানিস্তান বানিয়ে আস্তে করে ভাগবে। ওদের টার্গেট হচ্ছে মায়ানমার। কোনোভাবে ওইখানে একটা কন্ট্রাক্ট বেইস বানাবে, করিডোর বানাচ্ছে,